রিচ ড্যাড পুয়ার ড্যাড, লেখক রবার্ট টি কিওসাকি, ভাষান্তর অরণ্য আপন, সম্পাদনা মোহাম্মদ বিপ্লব সরকার। পড়ছি আমি নওশিন সাইয়ারা। পার্ট 14, ষষ্ঠ অধ্যায়, পঞ্চম শিক্ষা। ধনীরা অর্থ তৈরি করে। গতরাতে আমি লেখা থেকে বিরতি নিয়ে এক অল্পবয়স্ক তরুণ আলেকজান্ডার গ্রাহাম বেলের ইতিহাসের বিষয়ে একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম। বেল তখন তার টেলিফোনের পেটেন্ট নিয়েছেন আর বড় বিপদে পড়েছেন, কারণ তার নতুন আবিষ্কারের চাহিদা প্রচুর। এর জন্য দরকার ছিল বড় কোম্পানি। তাই তিনি তখনকার বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নে যান। প্রশ্ন করলেন যে তারা তার পেটেন্ট তার ছোট কোম্পানিটা কিনে নেবেন কিনা। তিনি সম্পূর্ণ প্যাকেজটার জন্য $1,00,000 চাইলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিলেন। তারা বলেছিল যে দামটা হাস্যকর, বাকিটা ইতিহাস। নতুন একটি মাল্টিবিলিয়ন ডলারের ব্যবসা শুরু হলো, AT&T। আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প শেষ হবার ঠিক পরেই সেদিনই পরন্ত বিকেলে একটা খবর আসলো। তাতে একটা স্থানীয় কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল। শ্রমিকরা ক্রুদ্ধ হয়ে উঠেছিল। মালিকানার অবৈধ কাজের অভিযোগ করল। একজন প্রায় 45 বছর বয়সের ম্যানেজার চাকরি হারিয়ে তার স্ত্রী আর দুটি শিশুকে নিয়ে ওই কারখানায় হাজির হয়েছিল আর প্রহরীদের মালিকদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়ে অনুরোধ করছিল। সে জিজ্ঞাসা করতে চেয়েছিল যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবেন কিনা। সে সম্প্রতি একটা বাড়ি কিনেছিল, সেটা হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছিল সে। ক্যামেরা তার দয়াভিক্ষার মর্মান্তিক দৃশ্য ফোকাস করে পুরো দুনিয়াকে সেটা দেখাতে চেয়েছিল। বলা বাহুল্য, আমার দৃষ্টি আটকে গেল। আমি 1984 সাল থেকে শিক্ষকতা পেশায় আছি। এ একটা দারুণ অভিজ্ঞতা ও পুরস্কারও। এটা একটা বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার ছাত্রদের পড়িয়েছি এবং আমি সবার মধ্যে, এমনকি আমার মধ্যেও একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের সবার মধ্যে একটা বিষয়ক সম্ভাবনা আছে এবং আমরা এই উপহারের মাধ্যমে আশীর্বাদ পুষ্ট। যদিও একটা বিষয় আমাদের সবাইকে পিছিয়ে দিচ্ছে, আর তা হল আত্মদ্বন্দ্ব। প্রয়োগের তথ্যের স্বল্পতা কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্রামের অভাবে আমাদের আটকে দেয়। কেউ কেউ অন্যদের চেয়ে বেশি আক্রান্ত হয়। আমরা স্কুলের পাঠ শেষ করার পর বুঝতে পারি যে কলেজের ডিগ্রি অথবা ভালো নম্বর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে নম্বরের চেয়ে বেশি প্রয়োজনপূর্ণ কিছু। শুনেছি লোকে একে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়াভাবে স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা। এই উপাদান তা সে যে নামেই রাখা হোক, শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি গুণের একটা দিক আছে। আবার চরিত্রের দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ আছে যে প্রয়োজনে হাঁটু মেরে বসে ভিক্ষাও করতে পারে। ভিয়েতনাম মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পরে আমি আমার চরিত্রের দুটো দিকেই জানতে পারলাম। একটা অন্যটি থেকে তেমন ভালো নয়। তবুও একজন শিক্ষক হিসেবে আমি স্বীকার করি যে অতিরিক্ত ভয় ও দ্বিধা হলো ব্যক্তিগত প্রতিভার সবচেয়ে বড় অন্তরায়। আমার হৃদয়টা ভেঙে যায় যখন দেখি ছাত্ররা এসবের উত্তরটা জানে কিন্তু সে অনুযায়ী কাজ করতে পারে না। বাস্তব জগতে যারা এগিয়ে যায় তারা স্মার্ট না হলেও সাহসী। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন, প্রয়োগের জ্ঞান আর সাহস। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিতে সাহসী, তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করে ক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দিই।
এটা কারোর জন্য কাজ করে, আবার কাউকে ভয় পাইয়ে দেয়। আমি অনুভব করতে পেরেছি যে যখনই টাকার ব্যাপার আসে, বেশিরভাগ লোকই তা নিরাপদে রাখতে চায়। আমাকে প্রায় এই ধরনের প্রশ্ন শুনতে হয়, যেমন কেন ঝুঁকি নেব, কেন আমি আমার আর্থিক আইকিউ বাড়ানোর জন্য মাথা ঘামাবো, কেন আমি আর্থিকভাবে জ্ঞানী হব। আমি এসবের উত্তরে বলি, আরো বেশি বিকল্প পাওয়ার জন্য। সামনে বিরাট পরিবর্তন আসছে। আমি শুরু করেছিলাম তরুণ আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প দিয়ে। আগামীতে ঠিক তার মতো অনেক মানুষ আসবে। বিল গেটসের মতো শত শত ব্যক্তি আসবে। সারা পৃথিবীতে প্রতি বছর মাইক্রোসফটের মতো অসংখ্য কোম্পানি সৃষ্টি হবে। সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি দেউলিয়া হবে এবং ছাঁটাই আর ডাউনসাইজিং ও চলতে থাকবে। তাহলে কেন আপনার আর্থিক আয়কে গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন? এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। তবুও আমি নিজে কেন এটা করছি তা আমি বলতে পারবো না। আমি এটা করছি কারণ সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমি পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবো। বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুঃখ না করে কোটি কোটি টাকা কামাই করার চিন্তা করব। আমরা এক রোমাঞ্চকর যুগে বাস করছি, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ থেকে অনেক পরের প্রজন্মের লোকেরা এই সময়ের দিকে তাকিয়ে বলবে যে এই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ ছিল। এটা ছিল পুরাতনের অবসান এবং নতুনদের যাত্রার সময়। এটা ছিল আলোড়নপূর্ণ ও রোমাঞ্চকর সময়। তাহলে আপনার আর্থিক আয়কে বাড়ানোর জন্য মাথা ঘামাবেন কেন? কারণ এটা করলে আপনার উন্নতি হবে। যদি না করেন তাহলে সময়টা হবে আপনার জন্য ভয়ের। এই সময়ে যখন মানুষ সাহসের সাথে এগিয়ে যাবে আর অন্যরা পুরনো ক্ষয় থালে জীবনচক্র আঁকড়ে ধরে থাকবে। 300 বছর আগেই জমিকে ধন বলা হতো, তাই যে জমির মালিক ছিল সে ছিল ধনের অধিকারী। তারপর এলো কারখানা আর উৎপাদন, আর শুরু হয়ে গেল আমেরিকার কর্তৃত্ব। ব্যবসায়ীরা ধনের মালিক হয়ে গেল। আজকাল তথ্যের যুগ। যে ঠিক সময়ের তথ্য পাচ্ছে সেই সম্পদের মালিক হচ্ছে। সমস্যা হচ্ছে পৃথিবীতে এই তথ্য আলোর গতিতে উড়ে বেড়ায়। এই নতুন সম্পদকে সীমা দিয়ে বেঁধে রাখা যায় না, যেমন জমি বা কারখানা করা যেত। তাই পরিবর্তনটা দ্রুত আর নাটকীয়ভাবে হয়। নাটকীয়ভাবে নতুন কোটিপতির সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি অনেকে পিছিয়েও পড়বে। আজকাল আমি দেখছি অনেক লোক সংগ্রাম করছে, তাদের অনেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা পুরনো ধারণা আঁকড়ে ধরে পড়ে আছে। তারা চায় সবকিছু আগের নিয়মে চলুক। তারা পরিবর্তন কবুল না করে বাধা দেয়। আমি এমন অনেক লোকদের জানি যারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এসবের জন্য তারা বুঝতে পারছে না যে তারা নিজেরাই সমস্যা। তারা দোষারোপ করে প্রযুক্তিকে, অর্থনীতিকে, তাদের বসকে। পুরাতনকরণই হলো তাদের সবচেয়ে বড় দায়, কারণ তারা বুঝতে পারছে না যে এই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল, কিন্তু গতকালটা গত হয়েছে। একদিন বিকেলবেলা আমার আবিষ্কৃত ক্যাশফ্লোর সাহায্যে আমি ছাত্রদের বিনিয়োগ শেখাচ্ছিলাম। আমার এক বন্ধু কাউকে সঙ্গে নিয়ে এসেছিল ক্লাসে। বন্ধুর বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আর বিবাহ বিচ্ছেদের বন্দোবস্ত করতে প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। সে এখন সমাধান খুঁজছে। তার বন্ধু ভেবেছিল যে আমার ক্লাসটা তার উপকারে আসতে পারে। খেলাটা তৈরি করা হয়েছিল মানুষের সাহায্যের জন্য, যাতে তারা শিখতে পারবে পয়সা কি করে কাজ করে। এই খেলার মাধ্যমে বুঝতে পারবে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের মাধ্যমে সম্পর্কটা। তারা বুঝতে পারবে এ দুটির মধ্যে কিভাবে ক্যাশ ফ্লো হয় এবং কিভাবে মাসিক ব্যয়ের অতিরিক্ত অর্থ সম্পত্তির তালিকার মধ্যে ক্যাশ ফ্লো বৃদ্ধি করার মাধ্যমে সম্পদ অর্জন করা যায়। একবার এতে সফল হলে আপনি ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পাবেন এবং ফার্স্ট ট্র্যাকে ঢুকতে পারবেন। আমি যেমনটা বলেছিলাম, কেউ কেউ এই খেলা অপছন্দ করে, আবার কেউ ভালোবাসে, আবার কেউ বক্তব্যটা বুঝতেই পারে না। একজন ভদ্রমহিলা কিছু শেখার মূল্যবান সুযোগ হারিয়েছিলেন। প্রথমে তিনি একটা নৌকার ছবি দেওয়া চূড়ান্ত কার্ড টেনেছিল। প্রথমে তিনি তা দেখে খুশি হয়েছিলেন, ও আমি একটা নৌকা পেয়েছি। তারপর যখন তার বন্ধু বোঝালো তার আয়ের স্টেটমেন্ট আর
ব্যালেন্স শিট সংখ্যার কি ভূমিকা? তিনি যেহেতু অঙ্ক বিষয়টা পছন্দ করেন না, তাই তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। যখন তার বন্ধু আয়ের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর মাসিক ক্যাশ ফ্লোর পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছিলেন, টেবিলের অন্যরা অপেক্ষা করছিল। হঠাৎ যখন তিনি বুঝলেন যে সংখ্যা কিভাবে কাজ করে, তখন তিনি উপলব্ধি করলেন নৌকাটা তাকে জীবন্ত গিলে খাচ্ছে। পরের খেলায় তাকে ডাইনসাইজিং করা হয় এবং তার একটি সন্তান জন্ম হয়। এটা তার কাছে একটা সাংঘাতিক খেলা হয়ে উঠেছে। ক্লাসের শেষে তার বন্ধু আমার কাছে এসে বলল তার মেজাজ খুব বিগড়ে গেছে। তিনি ক্লাসে এসেছিলেন কিভাবে বিক্রি করতে হয় তা শিখতে। এটা তার মোটেও ভালো লাগেনি যে দীর্ঘ সময় ধরে এই খেলাটা চলবে। তার বন্ধু তাকে বলল যে এই খেলা দেখে তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। সে এই কথা শুনে তার টাকা ফেরত চাইল। তিনি বললেন, খেলায় মানুষের মধ্যে প্রতিফলন হয়, এরকম ধারণা রীতিমতো হাস্যকর। তার টাকা সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া হলো এবং তিনি চলে গেলেন। 1984 সাল থেকে আমি কোটি কোটি টাকা বানিয়েছি যা স্কুল কর্তৃপক্ষ করতে পারে না। স্কুলের বেশিরভাগ শিক্ষকদের বক্তৃতা অপছন্দ করতাম। আমার একঘেয়ে লাগতো আর মন অন্যদিকে চলে যেত। 1984 সাল থেকে আমি খেলা ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষাদান শুরু করি। আমি বয়স্ক ছাত্রদের সবসময় উৎসাহ দিয়েছি যাতে এসব খেলাকে তারা যা জানে এবং যা জানার প্রয়োজন বোধ করে তার প্রতিফলন হিসেবে দেখতে পায়। সবচেয়ে জরুরি হলো এই খেলা প্রত্যেকের আচরণের প্রতিফলন ঘটায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই খেলা মানুষের ব্যবহারের প্রতিফলন। এটা তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া। শিক্ষকের বক্তৃতার বদলে খেলাটাই একটা বক্তৃতা হয়ে যায়, যেটা আপনাকে ঠিক মনের মতো করেই প্রতিক্রিয়া দেয়। যে মহিলা চলে গিয়েছিলেন তার বন্ধুকে পরে ডাকা হয়েছিল আপডেট দেওয়ার জন্য। তিনি জানিয়েছিলেন তার বন্ধু ভালো আছেন, অনেক শান্ত আছেন। ঠান্ডা মাথায় উনি এই খেলাটায় আর তার জীবনের মধ্যে সামঞ্জস্য দেখতে পেয়েছেন। যদিও তার এবং তার স্বামীর নৌকা ছিল না, কিন্তু তাদের কাছে সবকিছুই ছিল। তিনি বিবাহ বিচ্ছেদের পর তার দুটো কারণে রাগ হয়েছিল এবং তার স্বামী একটা কম বয়সী মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত, বিয়ের 20 বছর পরে তাদের বিষয় সম্পত্তি ছিল না। ভাগ করে নেবার পর তাদের কাছে কিছুই ছিল না। তাদের 20 বছরের বিবাহিত জীবন মজাদার ছিল, কিন্তু যা তারা জমাতে পেরেছেন তা হচ্ছে 1 টন ডুডাইটস, অর্থাৎ আজেবাজে জিনিস। তিনি বুঝতে পেরেছিলেন তার সংখ্যা নিয়ে কাজ করার রাগ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি না বুঝতে পারার কারণে হয়েছে। তিনি বিশ্বাস করতেন যে অর্থ উপার্জন পুরুষের কাজ। তিনি বাড়ির রক্ষণাবেক্ষণ করতেন, অতিথি আপ্যায়ন করতেন আর তার স্বামীর অর্থের দিকটাও সামলাতেন। এখন তিনি অনেকটা নিশ্চিত যে গত 5 বছর ধরে তার স্বামী তার কাছ থেকে টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এখন তার নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে কেন তিনি অর্থ ব্যয় ও অন্য মহিলার বিষয়ে সচেতন হননি। বোর্ড গেমের মতো পৃথিবীও আমাদেরকে তাৎক্ষণিক ফিডব্যাক দিয়ে যাচ্ছে। চোখ কান যত খোলা রাখা যাবে তত বেশি জানা যাবে। বেশি দিন আগের কথা নয়, আমি আমার স্ত্রীকে অভিযোগ করেছিলাম যে ক্লিনাররা নিশ্চয়ই আমার প্যান্ট ছোট করে দিচ্ছে। আমার স্ত্রী শান্তভাবে হেসে আমার পেটে খোঁচা দিয়ে বলেছিলেন, প্যান্ট ছোট হয়ে যায়নি, অন্য কিছু বড় হয়ে যাচ্ছে। আমার ক্যাশ ফ্লো খেলাটা এমনভাবে তৈরি যা প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত ফিডব্যাক দিয়ে থাকে। এর উদ্দেশ্য ছিল আপনাকে নানান বিকল্প দেওয়া। আপনি যদি নৌকা তোলেন, এটা আমাকে ঋণের মধ্যে ডুবিয়ে দেবে। প্রশ্ন হলো, এখন তাহলে আমি কি করতে পারি? কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক প্রকল্প আছে। এই খেলার উদ্দেশ্য হলো খেলোয়াড়দেরকে উদ্ভাবন করতে শেখানো। এই খেলাটা 1000 জনের বেশি লোককে খেলতে দেখেছি। যেসব লোক সবচেয়ে তাড়াতাড়ি ব্যাট রেস থেকে বেরিয়ে আসতে পারে, তারা সংখ্যা বোঝে আর সৃজনশীল অর্থগত বুদ্ধির অধিকারী হয়ে থাকে। তারা বিভিন্ন আর্থিক বিকল্পগুলো বুঝতে পারে। যারা বিভিন্ন সময় নিয়ে থাকে তারা সংখ্যা কাজের সাথে তেমন পরিচিত নয় এবং বিনিয়োগের শক্তি জানে না। ধনী লোকেরা সবসময় সৃজনশীল এবং তারা বিচার বিবেচনার ঝুঁকি নিতে জানে। অনেক লোক ক্যাশ ফ্লো খেলা থেকে অনেক আয় করে, কিন্তু তারা জানে না এটা নিয়ে কি করবে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস্তব জীবনে আর্থিকভাবে সফল হয়নি। মনে হয় সবাই তাদের থেকে এগিয়ে যাচ্ছে, যদিও তাদের টাকা আছে। আর বাস্তব জীবনে এটাই সত্য।
অসংখ্য লোক আছে বলে অঢেল অর্থ আছে, কিন্তু তারা আর্থিকভাবে সামনে এগোতে পারে না। বিকল্পকে সীমিত রাখা অনেকটা পুরনো ধারণা আঁকড়ে থাকার মতো। আমার হাই স্কুলের জীবনের এক বন্ধু আছে যে 3টে জায়গায় কাজ করে। 20 বছর আগে সে আমার সহপাঠীর মধ্যে সবচেয়ে ধনী ছিল। যখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল, সে যে কোম্পানির জন্য কাজ করত সেটাও ওই কারখানার সঙ্গে বন্ধ হয়ে যায়। তার মাথায় শুধু একটা বিকল্প ছিল, সেই পুরাতন বিকল্প, অর্থাৎ কঠোর পরিশ্রম করা। সমস্যা হলো যে তিনি তার পুরনো চাকরির সমতুল্য কোনো চাকরি আর পেল না খুঁজে। তার বর্তমানের চাকরিগুলোতে শিক্ষাগত যোগ্যতা বেশি, কিন্তু বেতন অনেক কম। জীবন ধারণের জন্য যথেষ্ট আয় করতে তাকে এখন 3টে চাকরি করতে হচ্ছে। আমি অনেক লোককে অভিযোগ করতে শুনেছি যে ক্যাশ ফ্লো খেলতে খেলতে সঠিক সুযোগের কার্ড তারা হাতে পান, তাই তারা বসে আছে। আমি জানি বাস্তব জীবনে অনেকে তাই মনে করে, তারা অপেক্ষা করে সঠিক সুযোগের। আমিও দেখেছি অনেক সময় লোকেরা সঠিক সুযোগের কার্ড হাতে পায়, কিন্তু তাদের হাতে যথেষ্ট অর্থ নেই। তখন তারা অভিযোগ করে যে এই ইঁদুর থেকে বেরিয়ে যেতে পারত যদি তাদের হাতে পর্যাপ্ত অর্থ থাকতো, তাই তারা বসে থাকে। আমি জানি বাস্তব জীবনে মানুষ তাই করছে। তারা বড় বড় ব্যবসায়ীকে লেনদেন প্রত্যক্ষ করে, কিন্তু তাদের কোনো অর্থ নেই। আমি এমন অনেক লোক দেখেছি যারা বিরাট সুযোগের কার্ড টেনেছে, জোরে জোরে তা পড়ে শুনিয়েছি, কিন্তু তাদের কোনো ধারণাই হয়নি যে এটা একটা বড় সুযোগ তাদের জন্য। তাদের টাকা আছে, সময়টাও ঠিক, তাদের কার্ডও আছে, কিন্তু তাদের কাছে যে সুযোগগুলো আছে তারা তা দেখতে পাচ্ছে না। তাদের ইঁদুর থেকে নিষ্কৃতি পেতে আর্থিক পরিকল্পনা কিভাবে যে এটা প্রয়োগ করা যায় তারা তা দেখতে পায় না। আমি দেখেছি অন্যান্য সব ধরনের লোকের চেয়ে এ ধরনের লোকের সংখ্যা বেশি। বেশিরভাগ লোকই তাদের জীবনকালে সর্বশ্রেষ্ঠ সুযোগটি তাদের সামনে দেখতে পায় না। বছরখানেক পরে তারা যখন এ সম্পর্কে জানতে পারে, তখন দেখা যায় যে বাকিরা সবাই ধনী হয়ে গেছে। আর্থিক মেধা মানে বুঝায় অনেক বিকল্প হাতে রাখা। যদি আপনার সামনে সুযোগ না আসে, তখন আর্থিক উন্নতি করার জন্য কি করতে পারেন? যদি আপনার হাতে কোনো সুযোগ এসে পড়ে যখন আপনার হাতে টাকা নেই, এদিকে ব্যাংকও আপনার সঙ্গে কথা বলতে নারাজ, আপনি তখন সুযোগটা হাতছাড়া না করার জন্য কি করতে পারেন? যদি আপনার অনুমান ভুল হয় এবং আপনি যা হিসেব করছেন তা মেলাতে পারছেন না, আপনি কি করে শূন্যকে কোটিতে রূপান্তরিত করবেন? এটাই হলো আর্থিক মেধা। কি ঘটলো তা তেমন জরুরি নয়, জরুরি হলো যে শূন্যকে কোটি করতে আপনাকে ভিন্ন ভিন্ন কতগুলো আর্থিক সমাধান উদ্ভব করতে হবে। আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যার সমাধানে আপনি কতটা সৃজনশীল। বেশিরভাগ লোক একটিমাত্র সমাধানের কথা জানে: বেশি পরিশ্রম করুন, টাকা জমান, ধার করুন। তাহলে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন? কারণ আপনি সেরকম মানুষ হতে চান যে নিজের ভাগ্য নিজেই করে। যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর এটাকে আর উন্নত করেন। খুব কম লোক বোঝে যে ভাগ্য সৃষ্টি করা হয়, ঠিক যেমন অর্থ। আপনি যদি ভাগ্যবান হতে চান, টাকা বানাতে চান কঠোর পরিশ্রম না করে, তাহলে আপনার আর্থিক জ্ঞান থাকা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি সেরকম লোক হন যে ঘটনা ঘটার অপেক্ষায় বসে থাকে, তাহলে আপনাকে হয়তো অনন্তকাল অপেক্ষা করতে হবে। এটা অনেকটা যাত্রা শুরু করার আগে থেকেই 5 মাইল সামনে থেকে অপেক্ষা করা, সব ট্রাফিক লাইট সবুজ থাকার আশায়। যখন মাইক আর আমি অল্প বয়সী ছিলাম, আমার ধনী বাবা আমাদের সবসময় বলতেন টাকাই সত্য নয়। আমাদের ধনী বাবা মাঝে মধ্যে মনে করিয়ে দিতেন সেই প্রথম যখন আমরা একসাথে প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম। তখনই আমরা টাকার গোপন রহস্যের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা টাকার জন্য কাজ করে, তিনি বলতেন। ধনীরা টাকা বানায়। টাকাকে তুমি যত বেশি গুরুত্ব দেবে, তত বেশি তুমি টাকার জন্য পরিশ্রম করবে। তোমরা যদি একবার উপলব্ধি করতে পারো যে টাকাই সব না, তাহলে তোমরা আরো ধনী হয়ে যাবে। এটা তাহলে কি? মাইকও আমাকে প্রায় এই প্রশ্ন করতে হতো, টাকাটা যদি সবকিছু না হয় তাহলে এটা কি? এটা একরকম বোঝাপড়া বা চুক্তি। ধনী বাবা এইটুকুই বলতেন শুধু। আমাদের সবার কাছে সবচেয়ে শক্তিশালী সম্পত্তি হলো আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে নিমেষে এটা প্রচুর ধন সম্পদ সৃষ্টি করতে পারে। 300 বছর আগেকার রাজা রানীদেরও স্বপ্নের বাইরে ছিল এই সম্পদ। একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দারিদ্র্য সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে পারিবারিক শিক্ষা দেওয়ার মাধ্যমে চলতে থাকে।
তথাপি এই যুগে কল্পনাতীতভাবে টাকা বাড়তে থাকে। কিছু লোক একেবারে শূন্য থেকে হাস্যকরভাবে ধনী হয়ে যাচ্ছে শুধুমাত্র ধারণা আর যুক্তি দিয়ে। যেসব লোক স্টক আর বিনিয়োগ ব্যবসা করে জীবন চালায়, তাদের জিজ্ঞাসা করলে জানা যায় তারা সবসময় একই রকম হতে চেয়েছে। প্রায় মুহূর্তের মধ্যে শূন্য থেকে কোটি কোটি টাকা তৈরি হয়। আর শূন্য বলতে আমি বোঝাতে চেয়েছি বিনিময় ছাড়া। এটা হয় চুক্তির মাধ্যমে। বাণিজ্য ক্ষেত্রে হাতের ইঙ্গিতে যা লিপসনের এক ব্যবসায়ীর স্কিনে টরন্টোবাসী ব্যবসায়ীর স্কিন থেকে একটা ক্লিপে যা লিপসনে ফিরে আসে। ফোন মারফত আবার ব্রোকারকে কিনতে বলা আর তারপর মুহূর্তেই বিক্রি করতে বলা। এক্ষেত্রে পয়সার হাত বদল হয়নি, শুধু চুক্তি হয়েছে। তাহলে আপনার আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবেন কেন? শুধু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমি বলতে পারি কেন আমি এই বিষয়ে নিজের বুদ্ধির এই দিকটা গড়ে তুলেছি। আমি এটা করেছি কারণ আমি দ্রুত টাকা উপার্জন করতে চাই। আমার প্রয়োজন আছে বলে নয়, আমি চাই বলে। এটা আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি। আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততর আর সবচেয়ে বড় খেলার অংশীদার হতে চাই। সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ সম্পূর্ণভাবে তাদের মন দিয়ে কাজ করে, শরীর দিয়ে বা কায়িক শ্রম দিয়ে নয়। তাছাড়া সব কর্মকাণ্ড হচ্ছে এরকমই হয়। এটা প্রগতির পথ, ভয়ঙ্করও বটে, তবে মজাও আছে। তাই আমি আমার আর্থিক বুদ্ধিমত্তার জন্য বিনিয়োগ করছি। আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের উন্নয়ন করছি। যারা সাহস দেখিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমি তাদের সঙ্গে চলতে চাই। যারা পেছনে পড়ে আছে, আমি তাদের সঙ্গে নেই। আমি আপনাদেরকে টাকা বানানোর একটা সহজ উদাহরণ দেব। 1970-এর প্রথম দিকে ফিনিক্সের অবস্থা খারাপ ছিল। আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোটা দেখছিলাম। এতে একজন ফিনান্সিয়াল প্ল্যানার এসে নৈরাজ্যজনক ভবিষ্যৎবাণী করতে থাকলেন। তার উপদেশ ছিল, টাকা বাঁচাও, প্রতি মাসে $100 করে জমা করুন, আপনি 40 বছরে কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে কিছু টাকা জমিয়ে রাখা ভালো আইডিয়া। একটা বিকল্প। এটা একটা বিকল্প, যে বিকল্পতে বেশিরভাগ লোক সম্মত। সমস্যাটা হচ্ছে এটা ব্যক্তিকে বাস্তবতা দেখতে দেয় না। তারা তাদের অর্থের অনেক বড় গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির সুযোগ হারায়। পৃথিবী তাদের পাশ কাটিয়ে চলে যায়। যেমন আমি বলছি, দেশের অর্থব্যবস্থা খুব খারাপ ছিল। বিনিয়োগকারীদের জন্য এটা একদম যথাযথ বাজার পরিস্থিতি ছিল। আমার অর্থের বড় একটা অংশ স্টক মার্কেটে আর অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল। আমার ক্যাশ কমে গেছিল তাই, কারণ সবই তখন শেয়ার বিক্রি করে দিচ্ছে আর আমি কিনছি। আমি সঞ্চয় করছিলাম না, আমি বিনিয়োগ করছিলাম। আমার স্ত্রীর আর আমার $1,000,000-এর চেয়েও বেশি নগদ অর্থ একটা মার্কেটে বিনিয়োগ ছিল যা খুব দ্রুত বেড়ে গেছিল। এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। আমি কিছুতেই ছোট ছোট কেনাবেচাগুলো এড়িয়ে যেতে পারছিলাম না।